থ্যাংক ইউ। হ্যাঁ জিলু ভাই, সবাইকে ধন্যবাদ। আসলে এটা তো একটা মানে অনেক ওয়াইড একটা ব্যাপার। এই ব্যাপারে কথা বলার জন্য সাকি সাহেবও বললেন, আরো সবাই বললেন, আমি শুনলাম। আমি রেপুটেশনে যাব না। আমরা সবাই জানি এইটা কারা কারা এটার ভিকটিম, কি কি হচ্ছে। আমি শুধু আমার কথাকে দুই ভাগে ভাগ করবো। একটা ব্যাপার হলো যে প্রথমত আইনটা খুব শর্টলি ড্রাফটেড, যেটা আমরা বলতে বলি, মানে ভেরি পুয়ারলি ড্রাফটেড। কারণ আমি অনেক কিছুতে যাব না, আমি খালি একটাতেই যাচ্ছি, যেটা 4-এর 1 ধারা একটা আছে যে আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগ। সেটার সাবসেকশন 2 তে আছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহির আমরা শুনতে পাচ্ছি না আন্দালিব। আন্দালিব, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। করার ক্ষমতা আপনার নাই, যেটা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা আপনার নাই, আপনি সেই আইন বানাচ্ছেন। সো বেসিক্যালি সাকিব ভাই যেটা বললেন এটাই সত্যি। এই আইনটা একটা সস্তা আইন। এটা বানানোই হয়েছে একটা ভয় ভীতি দেওয়ার জন্য শুধুমাত্র। বিকজ আপনি দেখেছেন এই সরকার মিডিয়াকে কন্ট্রোল করার এবং সাকসেসফুলি অনেকখানি কন্ট্রোল করার পরেও সোশ্যাল মিডিয়াটাই এই সরকারের সবচেয়ে বেশি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এবং এই আইন করেও লাভ হয়নি, গালিগালাজের তুলনা কমে নাই। তবে বিভিন্ন সময় এই গভর্নমেন্ট ফিয়ার ফ্যাক্টর দিয়ে থাকতে চায়, যার কারণে এই আইনটা বানিয়েছে। এবং একটা সুবিধা হয়েছে যে অনেকেই এখন স্ট্যাটাস দেওয়ার সময় বা কমিউনিকেশন করার সময় এতটুকু মাথায় থাকে যে আমরা কি ডিজিটালের মধ্যে পড়বো কিনা। এছাড়াও আরো আমার আগের এক বক্তা বলে গেলেন মুক্তিযুদ্ধের ব্যাপারে। বা এখন প্রশ্নটা হলো যে ইন্টারপ্রিটেশনের জায়গাটা, যে আমি যদি মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটা কথা বলি যেটা হয়তো আমার ওপিনিয়ন, বাট সেটা হয়তো বিরোধী দল বা অন্য মানে সরকার পক্ষের কাছে মনে হতে পারে যে এটা কনকক্টেড ও ডিস্টোর্টেড। তো সম্পূর্ণ বিচার করার ক্ষমতাটা ওনারাই হাতে নিয়ে নিয়েছেন। সো যার কারণে আপনি যেটা বলছিলেন, আমার কাছে একটা ছোট্ট ডাটা আছে, আপনি যদি কেমন, আমি হালকা করে একটু বলতে পারি। যেখানে দেখা গেছে জার্নালিস্ট প্রায় 173 জন গত 8 মাসে আর কি, এডুকেটার্স 35 জন, এনজিও ওয়ার্কার্স 10 জন, পলিটিশিয়ান 199 জন, গভর্নমেন্ট এমপ্লয়ি 26। এরকম করে হিসাব করলে দেখা যায় যে এটা বেসিক্যালি সাংবাদিক আর বিরোধী দলকে ঠেকানোর জন্যই অ্যাকচুয়ালি এই আইনটা বানানো হচ্ছে। আরেকটা ব্যাপার হলো, দেখুন আইন তো জনগণের জন্য বানানো হয়, জনগণের প্রোটেকশনের জন্য বানানো হয়। এই আইনটা টিপিক্যালি বানানো হয়েছে যাতে এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কাজ না করে ক্ষমতায় থাকতে পারে। এবং অন্যান্য আইনের মতোই এই আইনটা খুবই তাড়াহুড়া করে বানিয়েছে। আমি কালকে রাতেও পড়ছিলাম, আজকেও পড়ছিলাম, আমি সময় নষ্ট করতে চাই না প্রত্যেকটা পার্ট ধরে ধরে বলার জন্য। বাট অসংখ্য লুপহোল আছে এবং এত ওয়াইডলি ডিফাইন্ড যে আপনি পৃথিবীর যে কাউকে ইচ্ছা করলে এর মধ্যে ধরতে পারেন। এখন আমার প্রশ্নটা হলো, এই আইনটা তো করার দরকার ছিল না। সরকার তো আমরা বাড়িতে ঘুমিয়ে থাকলেও আমাদের নামে বোমের মামলা দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করতে পারে। সরকার তো আমরা কিছুদিন আগে দেখেছি মদের বোতল আর ইয়াবা দিয়েও যাকে পছন্দ হয় তাকে ধরতে পারে। সরকার যখন কাউকে ধরতে চায় বা কাউকে মামলা দিতে চায়, সেক্ষেত্রে এই আইনগুলির প্রয়োজন হয় না। আর এই আমার মনে হয় ডিজিটাল সিকিউরিটি আইন একটা হওয়া দরকার। হ্যাঁ, এটা না যে সময়ের সাথে সাথে এখন এই যে আপনার শুধু ডিজিটাল সিকিউরিটি, এই যে ক্রেডিট কার্ড ফ্রড বলেন বা ডিজিটাল সিকিউরিটি আন্ডারে হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, এখানে ডেফামেশন থেকে আরম্ভ করে মানহানিকর বক্তব্য থেকে আরম্ভ করে একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার। বাট এটা মাথায় রাখতে হবে যে এটা কার রাইট প্রোটেক্ট করার জন্য। এটা কি অ্যাকিউজড, এটা কি যারা ভিকটিম তাদের রাইট প্রোটেক্ট করার জন্য, না এটা সরকারকে বেনিফিট দেওয়ার জন্য। আর এখন এমন একটা অবস্থা চলে আসছে জিলুর ভাই, সরকার আরো অনেক কিছু করবে এই রাইট গুলিকে, মানে সরকারের গদিটাকে ঠিক রাখার জন্য। এবং এই যে মোশতাক সাহেব থেকে আরম্ভ করে যারা মারা গেল, এই জিনিসগুলি সব কিন্তু অ্যাকুমুলেটেড এফেক্ট মিলেই কিন্তু আমাদের এই স্যাংশন গুলির আশা। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজে দিয়েছে যে এই স্যাংশন গুলি যে এসেছে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার এক এক করে যে বাংলাদেশের মানুষের অধিকারগুলি
নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারগুলি নিয়ে যাওয়া হচ্ছে, বিদেশে যারা থাকে বা যারা স্ট্যাটাস দেখে, আপনি কার্টুন তখন দেখতেই পাবেন না পত্রিকাতে। কারণ কাকে নিয়ে আপনি কার্টুন লিখবেন, কি লিখে আপনি জেলে যাবেন, এই যে একটা ভীতিটা, এটা তো আসলে আমাদের ফ্রিডম এক্সপ্রেশনকে অনেক সরিয়ে নিয়েছে। কারণ আমরা হয়তো লিগালি কোয়ালিফাইড, আমরা অনেক কিছু জানি, উই ক্যান থিঙ্ক বিটুইন দ্য লাইনস, আমরা সেরকম অনেক কথা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন দেওয়ার সময় এই জিনিসটা কোনোভাবে মাথায় রাখে না। যেমন ডেফামেশনের কথা বলেন, আমাদের প্রচলিত আইনই তো আমরা মানহানিতে করতে পারি। আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে মানহানি দিয়ে তো ধরার দরকার হয় না। এই ধরনের আইন বেসিক্যালি করা হয় সাইবার সিকিউরিটির জন্য, যাতে করে হ্যাকিং না হতে পারে, বা যাতে করে আপনার সার্ভিস প্রোভাইড ভালো করে হতে পারে, বা আপনি যদি এভিডেন্স অ্যাক্টেও নিয়ে আসতে পারেন আইন বানিয়ে, যেটা অলরেডি ইন্ডিয়াতে করেছে, যে আপনার কোন ধরনের হোয়াটসঅ্যাপ মেসেজ বলেন, কোন ধরনের ফেসবুক মেসেজ বলেন, এগুলি কি এভিডেন্স হিসাবে কোর্টে প্রডিউস করা যাবে কিনা, সেই ক্ষেত্রে যেই ব্যক্তি এই মেসেজগুলি করেছেন উনি যদি এটাকে ভেরিফাই করে, অফকোর্স যাবে। বাট এই আইনটা যদি আমি পড়ি, আমি 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 যদি এখন, আমি সময় নষ্ট করবো না, আপনারা সবাই পড়েছেন, এই আইনটা আমার কাছে মনে হয় একটা ফার্স্ট ইয়ার ল স্টুডেন্ট যদি আইন লিখে, এর চেয়ে বেটার আইন লিখবে। ইজ বেসিক্যালি একটা ট্র্যাপ ল, যেটা আমাদেরকে ধরার জন্য বা সাংবাদিকদের ধরার জন্য, বা যে কেউ গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা লিখবে তার করার জন্য এই ল হয়েছে। আমি মনে করি ডেমোক্রেসি তো, মানে বড় কথা যে ডেমোক্রেসির জন্য এটা ডেঞ্জারাস, সেটা তো আন্ডারস্টেটমেন্ট। এটা আমি মনে করি মানে আজকে সভ্য সমাজে এই ধরনের ওয়াইড ল, যেটা যেটা মানে যেটা সম্পূর্ণ ইন্টারপ্রেট করার দায়িত্ব সরকারের, এবং সরকার যা, যেমন মনে করেন রাষ্ট্রের বিরুদ্ধে, হাউ ডু ইউ ডিফাইন দ্যাট? আমরা যখন গভর্নমেন্টের কোনো বিরুদ্ধে কোনো কথা বলি, ইট ইজ ভেরি ইজি টু ক্রস দ্যাট লাইন এবং বলা যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি, বিকজ এই গভর্নমেন্টের অ্যাটিটিউডই তো এরকম, যে গভর্নমেন্টের সাথে যদি কেউ না থাকে সেই রাষ্ট্রদ্রোহী। এটা আমরা অনেক আগে থেকে লক্ষ্য করেছি, যে এই যে একটা স্লিম লাইন, এটা তো একটা একটা ওসি এটা ঠিক করবে যে আমি কি রাষ্ট্রদ্রোহিতা করলাম, না আমি সরকার বিরোধী কথা বললাম। এবং আপনি যেটা বললেন, বছরের পর বছর আবার ঘুরতে হবে, বছরের বছর কোর্টের বারান্দায় যেতে হবে, এবং দেখেন দ্য ড্রাকোনিয়ান মেজার, একটা কথা বলার জন্য আপনার 10 বছর কারাদণ্ড কাটতে হবে। জিলু ভাই, আমার মনে হয় দিস গভর্নমেন্ট শুড রিয়েলাইজ নাও এন্ড স্ক্র্যাপ দিস ল, বিকজ বাংলাদেশ যেদিকে যাচ্ছে, এবং যেভাবে বিদেশ থেকে বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমাদের উপরে আসছে, যেভাবে এই দেশটার মানে কত আনফরচুনেট, স্বাধীনতার 50 বছরে আমরা স্যাংশন পেয়ে গিয়েছি, তারপরও আমাদের চোখ খুলছে না। কত আনফরচুনেট যে আমাদের র্যাব থেকে আরম্ভ করে তাদেরকে মানুষ ডেথ স্কোয়াড বলে বিদেশে, আপনার অর্গানাইজেশন, তারপরও তারা, আমরা সেই স্টাবর্ডনেস নিয়ে তাদেরকে ধরে রেখেছি, তাদেরকে দিয়ে এখন আমরা কাজ করছি। তো আমার মনে হয় দ্য টাইম হ্যাজ কাম যে এই জিনিসটা আসলে সরিয়ে ফেলা উচিত। আদারওয়াইজ গভর্নমেন্ট আমাদেরকে হ্যারাস করতে পারে, বাট আইন বানিয়ে হ্যারাস করলে হয় কি, বিদেশিরা যখন এটা পড়ে না, তখন আমাদের মান ইজ্জত চলে যায়। হ্যাঁ, আমাদেরকে অ্যারেস্ট করার তো অনেক ওয়ে থাকে, এটা তো কোনো প্রবলেম না, কিন্তু এই ধরনের সজীবী ড্রাফটেড ল যখন থাকে, উইচ হ্যাজ সো মাচ রুম ফর ইন্টারপ্রিটেশন, তখন হয় কি, আমাদের মানে কাগজ কলমে আমাদের মান ইজ্জত আমাদের বিদেশে নষ্ট হয়, এবং দেশের ইন্টেলেক্টুয়ালের কাছে তো নাই বললেই চলে। সো আমার মনে হয় দিস ইজ দ্য টাইম যে এটা সরিয়ে ফেলা উচিত, এবং এটা একদম ছোট করে, কনসাইজ করে, ক্ষমতাটা, ডেফিনেশন গুলি ঠিক করে দিয়ে আমার মনে হয় একটা আইন করা উচিত, যেটা সাপোর্ট করবে, প্রোটেকশন দিবে ইন্ডিভিজুয়ালদেরকে, যেটা বানানো হবে না সরকারের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য।